শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। অনুষ্ঠান যখন দেখছেন ভালো থাকতে হবে, কারণ কোনো না কোনোভাবে যখন আপনাদের সঙ্গে যোগাযোগে আছি অসুবিধা হবে না। তবে আজকে একদম সময় নষ্ট করব না, আজকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং খুশির খবরও দেওয়া আছে। তবে তার আগে, কারণ আমি চেম্বারে যে পেশেন্টগুলো সব থেকে বেশি দেখি সেইগুলো নিয়ে প্রেজেন্টেশন দিই কেন, মানুষকে আরও সচেতন করার জন্য। কারণ আমার এক একটি শো মানুষকে সচেতন বার্তা, ঠিক তো। যারা সিটি কেবিলে দেখছিলেন, আমাদের একটু কাজ চলছে, টেকনিক্যালি কাজ, তো তারা মোবাইলে দেখে নিন। মোবাইলে ফেসবুকে দেখতে পাচ্ছেন অলরেডি, সবই মায়া পেজে চলে যান। হ্যাঁ, দু একটা দিন লাগবে, কিন্তু আশা করছি কাল থেকে যারা সিটি কেবিলের আমাদের ভক্ত ছিলেন মায়া টিভির, তারা আবার দেখতে পাবেন, ঠিক 302 নম্বরে। অসুবিধা নেই। আজকের জন্য আপনারা মোবাইলে দেখুন। চলুন আজকের প্রেজেন্টেশনে যাই। অনেক কথা, অনেক খবর, অনেক ইনফরমেশন নিয়ে তবে এক একটি শো হয় আমার, তো অনেক ইনফরমেশনই দেওয়া থাকবে। চলুন মন দিয়ে দেখা যাক, তারপর ফোনে কথা হবে। Smoking and alcohol consumption is injurious to health. যদি কারোর ইচ্ছে হয় যে আজকে দর্শকদের মধ্যে আমাদের চেম্বারে আসার, তাহলে অনেক সময় ফোন করেন, কিভাবে যাব, কোথায় যাব, পৌঁছাবো কিভাবে। ফার্স্ট কোশ্চেন, রাইট? অবশ্যই আজকে একটা টিভিতে শো দেখার পর হয়তো আপনার মনে ভালো লেগে যেতে পারে, অথবা ভালো নাও লাগতে পারে, ঠিক। কারণ একটা মানুষ সবার পছন্দের নাও হতে পারে, একটা মানুষের প্রেজেন্টেশন সবার ভালো নাও লাগতে পারে। যেমন আমরা স্কুলে দেখেছি যে প্রচুর স্টুডেন্টসের মাঝখানে কোনো কোনো স্যার আসলে ভীষণ পছন্দের, এই এখন ইংলিশের স্যার আসবে, আর যেই যখন দেখবে যে ম্যাথসের টিচার আসছে, ইস বাবা ক্লাস করতে একদম ভালো লাগে না, খুব কঠিন, খুব কড়া, ইত্যাদি এরকম হতে পারে। ঠিক তেমনই আমার শোটাও কারোর কারোর খুব ভালো লাগতে পারে, আবার কারোর কারোর নাও লাগতে পারে। একটা মানুষ কখনো সবার পছন্দের হতে পারে না, সেটা আজকের ডেটে বুঝি আমি, ঠিক। তাই তাদের যাকে যাকে পছন্দ হয় তাকে নিয়েই ভালো থাকুক, ভালো থাকাটা জরুরি, ঠিক। সো যারা আসতে চাইছেন, প্রচুর মানুষ আছে যারা এই সন্ধ্যা 7টার শো একদম উইদাউট ফেল প্রতিদিন সেই কথাটা শুনি, পেশেন্টরা হাসি মুখে এসে বলে ভালো লাগে, ঠিক। তাই আমাদের ভারতবর্ষের বলুন আর পশ্চিমবাংলারই বলুন, অ্যাট ফার্স্ট try to reach at শিয়ালদা স্টেশন। চলুন শিয়ালদা স্টেশন, রাতের শিয়ালদা স্টেশন। আপনি সকালে পৌঁছান, রাতে পৌঁছান, যখনই পৌঁছান, ওখান থেকে দমদম জংশন একদম কাছে, ঠিক। দমদম জংশনে গিয়ে যাকে হোক বলবেন সেই পুরানো হনুমান মন্দির, মন্দিরটা দেখে রাখুন, তাহলে চিনতে পারবেন। নাহলে কোন হনুমান মন্দিরের সামনে গিয়ে জয় বজরংবলী করবেন, এইটা করবেন না, ঠিক। কারণ দমদমের সব থেকে পুরনো সেই ইংরেজরা থাকাকালীন তখনকার দিনের এই হনুমান মন্দির আজও অবধি 1 নম্বর এবং নাম করা জায়গা, ঠিক। তাই দমদম স্টেশনে নেবে হনুমান মন্দির বলতে ভুলবেন না, এবং হনুমান মন্দিরের কাছে পৌঁছে যান। ওখানে গিয়ে ছোট্ট করে একটু বলবেন ডক্টর সেনের চেম্বারে যাব, তাহলে বলে দেবে। কোনো পোস্টার দেখতে হবে না, কোনো বোর্ড দেখতে হবে না, কিচ্ছু না। আমার আজ অবধি কোনো চেম্বারে কোনো বোর্ড প্রয়োজন হয়নি, লাগেনি। তাই দূর দূর থেকে আপনাদের আশীর্বাদে চেম্বার ভিড় থাকে, ঠিক পৌঁছে যায়। কেন? লোকেশনটা খুব হিট থাকে যেখানেই চেম্বার করি না কেন, ঠিক। যেমন বারাসাতের চেম্বারটি দুর্ধর্ষ একটা লোকেশন, স্টার মল, ঠিক তেমনই তার থেকেও একটা নাম করা জায়গা হনুমান মন্দির, ঠিক। তাই চেম্বারগুলো সেরকম জায়গায় নেই কেন? কারণ আপনাদের পৌঁছাতে সুবিধা হবে। চেম্বার কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি ঠিকঠাকভাবে পৌঁছাতে না পারেন, হ্যারাসমেন্ট হতে হয় রাস্তায়, তাহলে আমার খারাপ লাগে। আমার চেম্বারে আসার জন্য আপনাকে এতটা হ্যারাসমেন্ট হতে হলো, ঠিক। তো হনুমান মন্দির চেনে গেছে, আরেকবার দেখে নিন। হনুমান মন্দির পৌঁছে শুধু বলবেন যে মঙ্গল ঘাট, একদম হনুমান মন্দিরের পিছনেই ঝকঝকে সুন্দর একটি পুকুর, দারুণ বাঁধানো। আপনার সত্যি ইচ্ছা হবে পুকুরের ঘাটে গিয়ে খানিকক্ষণ বসে সময় কাটাই। হ্যাঁ,
সুন্দর লোকেশন, ক্লক টাওয়ারটার কাছে পৌঁছে গেলেই ওখানে থেকে যাকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে। এটা গেল দমদমের পালা। এবারে বলি যে যারা বনগাঁর দিক থেকে আসছেন তারা হৃদয়পুর স্টেশনে নামুন। হৃদয়পুর মানে যারা বারাসাত চেম্বারে দেখান বা দেখাতে চাইছেন, যেখান থেকে আসুন না কেন, শিয়ালদা থেকে এলেও হৃদয়পুর স্টেশনে বা বনগাঁর দিক থেকে এলেও হৃদয়পুর স্টেশনে নামুন। ওখান থেকে স্টার মল, মনে থাকবে মলটাও দেখিয়ে দিই। ইয়েস, দিস ইজ স্টার মল। বিরাট একটা মল, একদম মলের ঠিক অপোজিটেই এই বিল্ডিংটা দেখতে পাবেন। এই বিল্ডিংটা রাস্তার উপরই একদম ডক্টর সেন টাওয়ার। আর যারা হাওড়া থেকে আসতে চাইছেন L238 বাসে, তাহলে রুট ম্যাপ একদম বলে দিলাম যাদের অসুবিধা না হয়। হাওড়া থেকে বাসে বারাসাত শিশিরকুঞ্জ স্টপেজে নামবেন, বারাসাত লোকাল। যদি লোকালে আসেন তাহলে হৃদয়পুর স্টেশনে নেমে স্টপেজ একটাই, শিশিরকুঞ্জ। ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা হবে না, জিজ্ঞাসা করতে হবে না যে ডাক্তারবাবু কোথায় যাব, পৌঁছাবো কোথায়। পুরনো হয়ে গেছে, কারণ বারাসাত চেম্বার এটা বহু পুরনো। স্টার মল তখনও হয়নি, তার থেকেও আগে। বোঝাতে পারলাম? তাহলে এতদ অঞ্চলের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে হৃদয়পুর স্টেশনে নেমে যে আয়ুর্বেদ ডক্টরের কাছে যাব, নামও বলতে হবে না, আপনাকে পৌঁছে দেবে। কেমন? এবারে আসা যাক মেন টপিকে। রেডি তো? রেডি হয়ে যান। ইয়েস, 2025 সাল আপনার কেমন যাবে? কি খুব উত্তেজিত হয়ে গেলেন তো? যাক, আজকে ডাক্তারবাবু আমাদের রাশিফলটা বলে দেবে, ঠিক না? না, আমার তো আলোচনা একটাই, জানেন যে আপনাদের রাশি থেকে একটি রাশিকে আমি বেছে নিই, কর্কট রাশি। ইয়েস, এই যাচ্ছে কর্কট। কর্কট রাশিকে নিয়ে চিন্তা এটাই, যখন কন্যা রাশির উপর ভর করে তখনই আমরা খুব চিন্তা হয়ে পড়ে যাই সবাই, সব ফ্যামিলি। কি হয় যদি এই গ্রহ নক্ষত্র টালমাটাল যা ইত্যাদি সব আপনাকে অ্যাস্ট্রোলজার বুঝিয়েছে, বোঝাক, কিন্তু কর্কট এমন একটি অসুখ যদি কন্যার ওপরে ভর করে যায়, রাশি বাদ দিন, তাহলে কিন্তু সুখের অসুখে সংসারে একটা অসুখের প্রবেশ ঘটবে। তাই তো? তাহলে সবার বাড়িতেই মেয়ে এমনি করে বড় হয়, বিবাহযোগ্য হয়ে যায়, তাই না? কিন্তু সেই বিবাহযোগ্য মেয়েটির যদি হঠাৎ করে বুকের বাম দিকে যন্ত্রণা হতে শুরু করে অথবা ডান দিকে, তাহলে মেয়ে আগে কাকে গিয়ে জানাবে? তার মাকে। কারণ একটা পরিবারের মধ্যে সেই মেয়ের সব থেকে বড় বন্ধু হলো তার মা, তাই না? কারণ একটা মেয়ে, ছোট্ট মেয়ে বড় হচ্ছে, একটা মেয়ে বড় হওয়া, তার মধ্যে অনেক রহস্য নিয়ে বড় হতে হয়। একটি মেয়েকে আমরা রহস্যময়ী বলি কেন? কারণ একটি মেয়ে ছোট থেকে বড় হওয়াটাই রহস্যের। এখনো 90% পুরুষ মানুষ জানে না একটি মেয়ে বড় হয়, তার ছোট থেকে বড় হওয়াটা কিভাবে, কিসের উপর ডিপেন্ড করে। একটা ছেলে যেমন হই করে বড় হয়ে গেল খাবার খেয়ে খেয়ে, না, একটি মেয়েকে বড় করা এত সহজসাধ্য কাজ নয়। তাই আমরা মেয়েদের রহস্যময়ী বলি, কারণ এক একটি মেয়ে কমপ্লিটলি তৈরি হয় হরমোনস। তার জীবনের প্রতিটা মুহূর্ত হরমোনের উপর ডিপেন্ড করে, যেটা প্রতি মুহূর্তে একজন ডক্টরের প্রয়োজন হতে পারে। এবং তার মা যদি এক্সপার্ট হয়, তাহলে সেই মেয়েটি সুন্দরভাবে বিনা অবস্ট্রাকশনে বড় হতে পারে। না হলে কিন্তু কোথাও না কোথাও বাধা এসে যেতে পারে। যেমন অনেক মেয়েরা আছে যাদের বিবাহের পূর্বেই তার বাবা মা নিয়ে গিয়ে তার ওভারিয়ান সিস্ট হয়েছিল, তাকে অপারেশন করে একটি ওভারি বাদ দিয়ে ফেলেছে। এবার মেয়েটির বিবাহ দেবার পরে দেখছে আর সন্তান আসছে না। তার জন্য দায়ী কারা? তার বাবা মা। বলবেন কোনো উপায় ছিল না। কে বলেছে উপায় ছিল না? একদিনে কি সিস্ট হয়ে যায়? হয় না। এবার বলুন কিভাবে জানবো? টেস্ট করাতে হবে তো, তার জন্যই। আপনাদের টেস্ট করাতে এত যন্ত্রণা কোথায়? কোথায়? তাই না? শুধু মেয়ে জন্ম দিয়েছেন, বাড়িতে মা লক্ষ্মী এসেছে, বাস ওই নিয়েই নাচতে শুরু করলে তো হবে না, তাই না?
মেয়েটি ঠিকভাবে বড় হচ্ছে কিনা, তার শারীরিকগত কোনো প্রবলেম হচ্ছে কিনা। ভালো খাওয়া দাওয়া দিলেই একটি মেয়ে সুস্থভাবে বড় হতে পারে না, এই চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দিন মাথা থেকে। সেই মেয়েটি বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে প্রতিটা বছর তার হরমোনাল চেঞ্জেস হতে থাকে শরীরে, একদম ডে 1 থেকে। তাহলে সেই হরমোনাল চেঞ্জেসগুলো যে আসছে, সেটা কি কোনোদিন ডক্টরের সঙ্গে, কোনো গাইনোলজিস্টের সঙ্গে আপনি ডিসকাশন করেছেন? করেননি? তাহলে একটি মেয়েকে বড় করা আপনার সম্পূর্ণ হয়নি, শুধু খাইয়ে দাইয়ে বড় করেছেন। তার শরীরের হরমোনালস অনেক ডিস্টার্ব রয়ে গেছে, যার ফলে মেয়েটি বিবাহের পরেও অসুস্থ হয়েই রয়ে যাচ্ছে এবং প্রতিদিনের অশান্তির সম্মুখীন হতে হচ্ছে। তাহলে একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে সে তো সুখে আনন্দে থাকার জন্য। প্রতিদিন তার হাজব্যান্ডের সঙ্গে, শ্বশুরবাড়ির সঙ্গে যদি এই শরীর খারাপ নিয়ে অশান্তি হয়, এর জন্য দায়ী কারা? বাপের বাড়ির বাবা মা। তাই আপনাদের বারবার বলা, খারাপভাবে নেবেন না, অনুষ্ঠানটা ভালো করে শুনুন, তাহলেই বুঝবেন যে কেন বলছে। আমি বাবা মাকে কোনো কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, কিন্তু তবু বাড়িতে যাদের ছোট মেয়ে আছে তারা কতটা খোঁজ খবর নিচ্ছে সেই মেয়েটির শারীরিকগত দিক দিয়ে ডক্টরের সঙ্গে কি ডিসকাশন হয়? বছরে একদিনও হয় না। সেই মেয়েটির ঠিক বছর বয়সে পিরিয়ডস কি চালু হলো? যদি না হয়, আর ইউ ডিসকাশন উইথ এনি গাইনোলজিস্ট? নেভার। সো হু উইল সাফারার? মেয়েটি সাফার করবে আর নিজের কপালকে দোষ দেবে, আমার কপাল খারাপ। কেন? তাই একটি মেয়েকে বড় করতে গেলে আপনাকে কিন্তু শুধু খাওয়া দাওয়া আর টাকা পয়সা দিয়েই বড় করা যায় না, তার খোঁজ খবরটা রাখুন, তার ইন্টারনাল আর কোনো সমস্যা হচ্ছে কিনা, তার হরমোনালস কোনো প্রবলেম হচ্ছে কি না। 12খানা হরমোনের খোঁজ নিতে হবে, 1 ডজন, রাইট? তাহলে মেয়েটি, এবার গল্পে আসা যাক। বুকের যন্ত্রণা হওয়ার সাথে সাথে মার কাছে দৌড়ানো দরকার। মার কাছে দৌড়ে গিয়ে বললো, মা যন্ত্রণা হচ্ছে। তাহলে তার মা যদি একটা পেনকিলার এনে খাইয়ে দিয়ে বলে চল ঠিক হয়ে গেছে, সেটা কি ঠিক করলো সে? হোয়াটস ইউর ওপিনিয়ন? শুধু একটা পেনকিলার দিলে কি দায়িত্ব পালন শেষ? নো। আপনার উচিত ছিল একটা ইউএসজি করার বোথ ব্রেস্টের, দেন একটা এক্সরে করা ডিজিটাল লাংসের। তারপরেও যদি ধরা না পড়ে, তখন আমরা সিটি স্ক্যানে যাব, ঠিক না? তাহলে আমরা কোনো টেস্টই করালাম না কেন? পয়সা খরচা হয়ে যাবে। মশাই, মোবাইলের রিচার্জ কত টাকায় করেন প্রতি মাসে? টিভি রিচার্জে কত লাগে? বাড়িতে ওয়াইফাই আছে, কত টাকা লাগে? এইগুলোর পয়সা ঠিক বেরিয়ে যায়। আর নিজের মেয়ে তো ওটা, তার জন্য স্ট্রেঞ্জ। যাই হোক, আমরা আবার টপিকে ফিরে আসি, কাম টু দ্য পয়েন্ট। তাহলে ছোট্ট থেকে একটি মেয়ে গুটি গুটি পায়ে বড় হতে হতে একদম পরীর মতো বড় হয়ে গেল। কখন যে হঠাৎ করে বড় হয়ে গেল মনেই হয় না। এই তো সেদিনে এক পা করে হাঁটছিল, ঠিক তাই। আর মেয়ে বড় হয়ে যাওয়ার সাথেই শুধু বিয়ের তোড়জোড় হয়। মেয়ে বড় হয়ে যাওয়ার সাথে সাথে কোনোদিন ডক্টর দেখাবার তোড়জোড় হয়েছে যে আমরা বিবাহ দেবার আগে তাকে একবার ফুল চেক আপ করে নেওয়া দরকার আছে? কোনো বাবা মার মাথায় এসেছে? এদিকে বিরাট বাজেট নিয়ে মেয়ের বিয়ের তোড়জোড় হচ্ছে কিন্তু, তাই না? জামাই ঘোড়ায় করে আসবে, পক্ষীরাজ ঘোড়ায়। তাই বিয়ে তোড়জোড় করার আগে কথাটা একটু মাথায় রাখুন। ফুল ব্লাড চেক আপ, হোল অ্যাবডোমেন ইউএসজি, বোথ ব্রেস্ট ইউএসজি, এগুলোর খুব দরকার আছে। অ্যান্ড হরমোনাল টেস্টিং, রাইট? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড টেস্টোস্টেরন অবশ্যই। এমএইচ, ইয়েস, এলএইচ, জিটিএইচ, টিএসএইচ, এতগুলো হরমোনের টেস্ট লাগেই।
FSH। কেন? আর কদিন বাদে আপনাদের ওই সুন্দর ছোট্ট মেয়েটি যাকে বিবাহ দিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন তার কোলে একজন সন্তান আসবে। তাই হরমোনাল টেস্টের প্রয়োজন আছে। সেটা দায়িত্ববান বাবা মারা কিন্তু বিবাহের আগে এই টোটাল টেস্টগুলো করিয়ে দিয়ে তবে বিয়ের পিঁড়িতে বসায়। দ্যাটস কল রেসপন্সিবল প্যারেন্টস। অনেক টাকা দিয়ে খরচা করে মেয়ের বিয়ে দিয়ে দিলাম, তারপর মেয়ের আর সন্তান হলো না, টাকা পয়সা জলে চলে গেল। তো অসম্পূর্ণ নারী, যে মহিলার একটি সন্তান আসবে না সে কোনোদিন কমপ্লিট নয়, সম্পূর্ণ নারী নয় সে। তাহলে এই কষ্টটা নিয়ে সারা জীবন মেয়েটাকে বেঁচে থাকতে হবে। কি করলেন? তুলোয় করে মানুষ করা আপনার পাপা কি পারি, তার জন্য এত বড় ক্ষতি করে দিলেন। ছোট থেকে খোঁজ নেওয়া দরকার ছিল, তাহলে ট্রিটমেন্ট করানো যেত। আজকে চোখের জলে নাকের জলে করে প্রতিটা দিন তার হাজব্যান্ডের থেকে, তার শাশুড়ির থেকে, শ্বশুরের থেকে, এমনকি ইভেন দেন একটা সময় বাপের বাড়ি থেকেও বলতে ছাড়ে না, বাবা একটা বাচ্চা হলো না তোর, বুকে না তীরের মতো বেঁধে তখন। তাই তো? তাহলে আবার গল্পে ফিরে আসি। তাহলে আমরা উন্নয়ন করেছি দেশে অনেক। বিগত 5000 বছরে, 5000 বছরে সেই জঙ্গলের বন মানুষ থেকে আজকে মডার্ন লেডি, মেয়েরা এখন জিন্স ছাড়া পরছেই না। তাই তো? শাড়ি পরা ভুলেই গেছে। শাড়ি পরা সো ন্যাস্টি, তাই না? কিন্তু এত উন্নয়ন হবার পরে দেখুন চন্দ্রযান 3 চলে গেছে, এখনো যদি বলে যে মেয়েটির ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাহলে কোনো ট্রিটমেন্ট নেই। তাই তো? কি ট্রিটমেন্ট করাবেন? কোনো অ্যাসিওর ট্রিটমেন্ট আপনার মেয়ের জন্য নেই। তাহলে রেনেসা কি বলছে? রেভলিউশন। যে বন মানুষ থেকে আজকে পরিবর্তন হতে হতে কম্পিউটারের দুনিয়ায় বসে আছি আমরা, একদম ঘোর কলিকালে, হাতে স্মার্টফোন। তারপরেও সেই দুনিয়ায় বলে গুগলে যাই জিজ্ঞেস করে তাই বলে দেয়। কই গুগলে জিজ্ঞেস করুন ব্রেস্ট ক্যান্সার কোথায় সারায় বাবা, কিছু হসপিটালের নাম আসবে। আচ্ছা ওই হসপিটালে আদৌ ক্যান্সার সারায় না রোগী মেরে ফেলে? হসপিটালের নাম তো এরকম 100 খানা বলে দেব। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটা প্রপারলি হয় কোথায়? যেখানে মেয়েটি আবার পুনর্বার সংসারে এসে নর্মাল জীবনযাপন করতে পারবে। আছে কোথাও? ট্রিটমেন্ট চিকিৎসা হতে পারে, তার লাস্ট রেজাল্ট কি? নেই কিছু। উই হ্যাভ নো এনি অ্যান্সার। আমরা জানি এত কিছু জেনেও চুপ থাকতে হয়, তাই না? তাহলে শেষে তাহলে সেই পুরনো বিদ্যা, ভগবান সহায়, ইনশাল্লাহ ইলাহিল্লাহু আকবার আল্লাহ, তাহলে গিয়ে দাঁড়াতে হলো আল্লাহর সামনে, ভগবানের সামনে। তাহলে এত সায়েন্স নাকি উন্নয়ন হয়েছে, এত বিদ্যা কোথায় গেল সায়েন্স? ঠিক এই জন্যই বলা হয় যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট প্রসিডিউর দ্যান ট্রিটমেন্ট। চিকিৎসা পরে রাখুন না, কারণ ক্যান্সারে কোনো ট্রিটমেন্ট নেই। যদি কপাল ভালো থাকে ভালো থাকতে পারে, নাহলে আবার কোনো না কোনো দিন রিটার্ন এসেছে। হাজার হাজার মহিলা টিভির পর্দার সামনে বসে আছে যারা বেশ কিছু ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট, যাদের অপারেশন হয়ে গিয়েছিল, আবার আরেকটি ব্রেস্টে আবার ক্যান্সার ধরা পড়ে আরো কয়েক বছর পর। তাহলে once again maybe come back carcinogen virus in another breast. আফটার অপারেশনে 4-5 বছর পর, 5-6 বছর পর আবার ফিরে আসার চান্স 99%। আর যারা শুরু থেকে ঠিকঠাক মেডিসিন খেয়ে গেছে, অপারেশন করায়নি, কেন তারা ভালো আছে বলুন তো? কারণ তারা সময় নষ্ট করেনি, একদম ডে 1 থেকে ট্রিটমেন্ট শুরু করেছে। সো all doctors always told us we can prevent completely cancer if you have a calm beginning stage.
তাহলে বিগিনিং স্টেজটায় আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। তো সেটা যদি না পৌঁছান আপনি, তাহলে কিছু করার নেই। আপনারা কখন দৌড়াদৌড়ি করেন? যখন 4 স্টেজ, বায়োপসি হয়ে গেছে, বাস কেমো হয়ে গেছে, রে হয়ে গেছে, আর কিছু করার নেই, তখন দৌড়ে বেড়াচ্ছেন। এবার কি করি? এই দিনটা কিন্তু দেখতে হতো না যদি বাবা মা 15 বছর অথবা 18 বছরের পর থেকে হরমোনাল টেস্টগুলো ঠিকঠাক করে থাকতো, রাইট? আর এখন যদি আপনারা চিৎকার করি, মিটিং মিছিল এসব নিয়ে বের করলে হবে, মেয়েকে সারিয়ে দাও, মেয়েকে সারিয়ে দাও, তখন আর উপায় নেই, কোনো উপায় নেই। বুঝতে পারছি? আর গ্রামের মহিলা, প্রত্যন্ত গ্রামের, এখনো এই মহিলাগুলোর গ্রামে কারেন্ট আসেনি, পুকুরের জল খেতে হয় পানীয় জল হিসেবে। আপনি তো কেন্টের জল খাচ্ছেন, কেন্ট, তাই তো? আরও সিস্টেম, রিসোর্স অসমোসিস, তাই তো? তাহলে এত দামি দামি জল, দামি দামি খাবার, সব কিছুর পরেও এত দামি দামি অসুখ। অসুখ তো আর গরিব বড় লোক দেখে আসবে না বাবা। তাহলে এই গ্রামের মহিলাটা, আপনি মুখটা দেখে বলুন তো, এই ইনোসেন্ট মহিলা কিছু জানে না যে ব্রেস্টে টিউমার হয়েছে, সেটা ক্যান্সারের না ভিনাইক টিউমার, সে নিজেই জানে না, ডক্টরের কাছে যাবে কি? বলছে এটা ব্যথা হয়েছে, একটুখানি ট্যাবলেট খেয়ে নিয়েছি, ডাক্তারবাবু দিয়েছিল, এখন ব্যথা কম আছে, ব্যাস হয়ে গেল। ব্যথা কম আছে মানে বিরাট ব্যাপার, সেরে গেছে সে। এই ধারণা পোষণ করে লক্ষ লক্ষ মহিলা আমাদের পশ্চিমবাংলায় এখনো বাস করছে। আমি ভারতবর্ষের কথা আলোচনায় থাকি না, ঠিক, দরকারও নেই, সেখানে অনেক বড় বড় মাথা আছে। তো আমার এই বাংলার মহিলাগুলি, এখনো প্রচুর ইনোসেন্ট মহিলা আছে যারা বুঝে উঠতেই পারে না তার ব্রেস্টে ক্যান্সার হয়ে গেছে। ভেরি রিসেন্টলি, আজ থেকে প্রায় 3-4 মাস আগে অবধি আমার কাছে এক পেশেন্ট এসেছিল, 17 ইয়ার্স হয়ে গেছে তার ব্রেস্টে ক্যান্সার। 4 স্টেজ বললে ভুল হবে, 7 স্টেজ হয়ে যাবার পর তিনি আমার কাছে এসেছেন তার বাড়ির 2 মেয়েকে নিয়ে। তার মেয়েদের কোশ্চেন করলাম যে মায়ের যখন এই প্রবলেম হচ্ছে এত বছর ধরে, 17 ইয়ার্স নট এ জোক, ঠিক? তাহলে এর পরেও একটা মানুষ কোনোদিন তোমাদের জানালো না? বললো স্যার জানতেই পারেনি। বিশ্বাস করুন স্যার, আমরা জানি না মার ব্রেস্টে এইরকম অবস্থা হয়ে গেছে। 17 বছর ধরে ক্যান্সারটাকে পুষে রেখে দিয়েছে। এই হচ্ছে আমাদের বাংলার মা। মায়েদের বলি, বিশ্বজননী হতে হবে না, অসুবিধাগুলো বাড়ির লোককে একটু জানান। কারণ সবার শেষেই ঠেলগুলো তো আমাদের নিতে হয়, কোনো না কোনো ডক্টরকে নিতে হয়। তো তাহলে শুরু থেকে কেন বলেননি? আপনার কি ব্রেস্টে কোনোদিন যন্ত্রণা হয়নি? ব্রেস্টটা কোনোদিন ভারী লাগেনি? শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাথরের মতো, বুঝতে পারেননি? এটা বলতে হবে। এইগুলো বোকামি। পাগলেও বোঝে নিজের ভালো, সে শিক্ষিত হোক আর বা ইলিটারেট হোক। আপনারা পড়াশোনা করেন, গ্রামের মহিলারা তো একদম অশিক্ষিত নয়, গ্রামে গঞ্জে তো ভালো শিক্ষিত মানুষরাই থাকে। কারণ কেন? আজও অবধি মাধ্যমিক আর এইচএসে যখন র্যাঙ্কগুলো পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর থেকেই হয়, কলকাতার সল্টলেক থেকে নয়, তাহলে কেন বলবো সেগুলো অশিক্ষিত এরিয়া? তাহলে আপনারা, আর বেশিরভাগ সব সায়েন্সের ছেলে, তাহলে এরপরেও বাড়ির মার এরকম প্রবলেম হয়েছে, আপনারা জানতে পারলেন না? ইজ ইট পসিবল? এটাকে বিশ্বাস করে নেওয়া যায়? সো এটা হচ্ছে আপনাদের মুদ্রা দোষ, ব্যাড হ্যাবিট, যে নিজের সমস্যাটা থাক, আবার পয়সা খরচা হয়ে যাবে, তো এবার যে মারা যাবে 2 মেয়েকে পুরো সংসারটা রেখে কে দেখবে? সংসার চলবে? সচল থাকবে না অচল হয়ে যাবে? কোনটা? তাহলে এই চিন্তাধারা কেন? একটা কথা মাথায় রাখুন, পকেটে পয়সা থাক আর না থাক, যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে, দিস ইজ দ্য মেন থিওরি। বেঁচে থাকার মানেই হচ্ছে এটা, সুস্থভাবে বাঁচবো। বাড়ির লোককে ওই অসুখ নিয়ে হ্যারাসমেন্ট করে না, বলুন তাহলে অসুখ হবে না? নিশ্চয়ই হবে। বেঁচে থাকতে গেলে তো অসুখ হবেই। শুরু থেকে জানান, ডক্টররা, প্রচুর ডাক্তার আছে আপনার বাড়ির আশেপাশে। কে বলেছে কলকাতায় আসতেই হবে? আপনার বাড়ির কাছে প্রচুর ডক্টর আছে, তাদের কাছে যান। প্রচুর হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র করে দেয়া হয়েছে, আপনারা যোগাযোগ করেন না। আপনাদের
ব্যাড হ্যাবিটের জন্য। মুদ্রা দোষ বললাম না এটা। ডাক্তারের কাছে যাব না, শাড়ি কিনতে বলুক 100 বার দৌড়াবেন আপনারা, মেলায় এখন কাঁচের চুড়ি কিনতে এখন দৌড়াবেন আপনারা, কিন্তু ডক্টরের কাছে যাবেন না, সেখানে পয়সা লাগছে না। এবার ক্যান্সার 4 স্টেজ হয়ে যাবার পর বলে এত পয়সা, গরিব মানুষ, ক্যান্সারটা একদিনে তো 4 স্টেজে যায়নি, 5 স্টেজে যায়নি। এতদিন কি করছিলেন আপনি? কেন যাননি ডক্টরের কাছে? এটা আপনাদের ভুল। আপনাদের বারবার বলি যে ছোটখাটো প্রবলেম হলে একটা ডক্টরের কাছে কত টাকা লাগতে পারে, নিজের ডাক্তার দেখাবার জন্য সারা বছরে অন্তত আপনার জন্য 2-3 হাজার টাকা রাখা নেই? এটা কি মানা যায় আজকের ডেটে, যেখানে মন্ত্রীদের বাথরুম থেকে কোটি কোটি কয়েকশো কোটি টাকা পাওয়া যায়? সেই বাংলার লোক আমরা। বাবা, সরকারি হসপিটালগুলোতে পয়সা লাগে না, অজুহাত দেবেন না। আপনার টাকা পয়সা নেই বলে আপনি অজুহাত দেবেন যে আপনার চিকিৎসা হয়নি, ভুল। আপনি ইচ্ছা করে আপনার অসুখটাকে বাড়িয়েছেন, নষ্ট করেছেন নিজের অসুখটাকে। আজকে এই সদর হসপিটাল যেগুলোয় সব কটা হসপিটালে নতুন টেকনোলজি বসানো হয়েছে, কিসের জন্য? আপনাদের জন্য। সেখানে পয়সা তো লাগছে না, তাহলে কেন আপনারা যান না? ক্যান্সারের জন্য স্পেশাল হসপিটাল নেই সরকারি? যান না তো যেতে হবে। গ্রামের মহিলারা তারাও পিএনপিসি করে, খাই দাই, ঘুমায়, বাচ্চা মানুষ করে। তাদের শরীর খারাপ হলে নিজেরাও জানতে পারে না, তার পাশের লোকটিকেও জানতে দেয় না। এটা হচ্ছে গ্রামের মহিলাদের স্বভাব। যদি ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচতে হয় তাহলে বছরে একবার আল্ট্রাসোনোগ্রাফি করান, ফ্রিতেই করে দিচ্ছে হসপিটাল। আবার বলি, অজুহাত দেবেন না। নিজেদের বাড়ির মেয়েদের এবং মহিলাদের যদি মনে করেন যে ব্রেস্ট ক্যান্সার থেকে ভালো থাকতে চাই, তাহলে বছরে একবার করে আল্ট্রাসোনোগ্রাফি অর ম্যামোগ্রাফি, এটাকে বলা হয় ম্যামোগ্রাফি পিকচার যেটা দেখছি আমরা। সিমটমগুলো আমি তো জানিয়ে দিচ্ছি, প্রতিদিন সন্ধ্যে 7টায় আসি আপনাদের কাছে। সিমটম কি? যদি আপনাদের ব্রেস্টে ক্যান্সার জাতীয় টিউমার হয়ে থাকে তাহলে ওই জায়গায় স্কিনের কালার চেঞ্জেস হয়ে যাবে, রেডনেস এবং র্যাশেস, ব্রণর মতো দানা দানা হতে থাকবে, ড্রিপিং হয়ে যাবে ওই জায়গাটা, নিপিলসটা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যেতে থাকবে এবং নিপিলের চারপাশে ডিম্পলিং, গালে যেমন টোল পরে ওরকম ছোট ছোট টোল মতো দেখা যাবে। আর নিপিলটা একদম সমান হয়ে যাবে, বাইরের দিকে কোনো নির্গত হয়ে থাকবে না। এবং তার পাশে যে টিউমারটা হয়েছে সেটা হাত দিলেই বোঝা যায়, শক্ত পাথরের মতো হবে। ক্লিয়ার? এবার ভেতরে টিউমার থাকলে কেমন হতে পারে? ভেতরে ব্রেস্টে যে টিউমারগুলো হয় তাকে ফাইব্রোসিস্ট বলা হয়, আর টিউমার হয়ে গেলে ফাইব্রোডেনোমা বলা হয়। ঠিক? তাহলে এই ভিতরে যে এইরকম দেখতে পাচ্ছেন আকারগুলি বা আপনার ডান দিকের চিত্রে টিভির পর্দায়, এই হচ্ছে টিউমার। একটা ব্রেস্ট অসংখ্য মেমোরি গ্ল্যান্ড নিয়ে তৈরি। বাঁ দিকের চিত্রে দেখুন, এই যে ছোট ছোট দানা দানা দেখছেন, ঠিক ধানের শীষের মতো হয়ে আছে, এইগুলি হচ্ছে এক একটা মেমোরি গ্ল্যান্ড, যেখান থেকে আফটার ডেলিভারি ল্যাকটেটিন হয়। আর সেখানে যখন দেখবেন যে বড় আকারের কোনো একটা পাথরের মতো বোঝা যাচ্ছে কিছু একটা মাংসপিণ্ড, আঙুল দিয়ে বোঝা যাচ্ছে, তাহলে ওটা আর মেমোরি গ্ল্যান্ড নয়, ওটা কোনো না কোনো ফাইব্রোসিস্ট অর ফাইব্রোডেনোমা। এবার হলে কি করে বুঝবো? হাত দিয়ে যখন দেখছেন যে একটা প্রবলেম এসছে, ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফি বোথ ব্রেস্টের। ক্লিয়ার? এবার ঠিকঠাক ডক্টরের কাছে যান, এবার চিকিৎসা করান, কোনো অসুবিধা নেই। কিন্তু হয় না, সেটা হয় না, এই টেস্ট বা চেক আপটাই হয় না।
লেফট সাইড নর্মাল ব্রেস্ট, রাইট সাইড মাল্টিপল সিস্ট। দিস ইজ মাল্টিপল সিস্ট। আর ওই ধান গাছের শীষের মতো যেটা দেখিয়েছিলাম, দিস ইজ মেমোরি গ্ল্যান্ড, যেখান থেকে দুগ্ধ উৎপন্ন হয় ব্রেস্ট ফিডিং এর জন্য। ক্লিয়ার? এইবার বাড়িতে কি করে বুঝবেন যে আপনার যে টিউমারটি হয়েছে ব্রেস্টের ভিতরে সেটা ক্যান্সার ক্যাটাগরির না, বেনাইন, নর্মাল? আপনি নিপিলসের আকার দেখেই বুঝতে পারবেন। দেখুন ডান দিকের চিত্রে নিপিলসটা নিচের দিকে ঝুঁকে আছে, অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এবং নিপিলস দিয়ে ড্রপ ড্রপ করে ডিসচার্জ হতে থাকে। মাঝে মধ্যে দেখবেন ব্লাউজ ভিজে যাচ্ছে যেদিকে টিউমার হয়েছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা নর্মাল নয়, ক্যান্সার ক্যাটাগরির হয়ে গেছে উইদাউট বায়োপসি। বোঝা যাচ্ছে? এর থেকে আর কত ক্লিয়ার কাট বোঝাবো? এখানে যে অক্সিলারি ভেইনটা আছে ঠিক ব্রেস্ট থেকে বগলের নিচে দিয়ে হাতের দিকে আসে, অনেক সময় সেখানে কোনো না কোনো অবস্ট্রাকশন হয়ে যায়। কোনো ফাইব্রয়েডস বা ফাইব্রোডেনোমা ধরুন ওই অক্সিলারি নার্ভের উপরে হলো, তখন ওই নার্ভটা অবস্ট্রাকশন হতে থাকে, ব্লাড সার্কুলেশন হয় না, যার ফলে হাতটা আস্তে আস্তে ব্যথা হতে থাকবে, সেই দিকের হাতটা যে ব্রেস্টে টিউমারটা হয়েছে। আর যদি অপারেশন হয়ে গিয়ে এই অক্সিলারি নার্ভটা, ভেনটা ব্লকেজ হয়ে যায়, রক্ত যাতায়াত করতে না পারে, ব্লাড সার্কুলেশন না হয়, হাতটা তখন কলা গাছের মতো এরকম ফুলে যায়। এরকম প্রচুর পেশেন্ট আছে। ক্লিয়ার? মারাত্মক যন্ত্রণা হতে থাকে তখন এই ব্রেস্টে। দিস ইজ ম্যামোগ্রাফি। এই টেস্টটা প্রয়োজন হবে কখন? যখন আল্ট্রাসোনোগ্রাফিতে ক্লিয়ার পিকচার আসবে না, বোঝা যাচ্ছে না, সাসপেন্সে রেখে দিচ্ছে ডক্টরকে, তখন একটা ম্যামোগ্রাফি দরকার হবে, ক্লিয়ার পিকচার। ক্লিয়ার? নেক্সট, এই হচ্ছে সেই শয়তান যে কোটি কোটি মানুষের জীবন নিয়ে নিয়েছে, যাদের জীবনে সহায় হয়েছে, যার নাম কর্কট, ক্যান্সার, কার্সিনোজেন। ক্লিয়ার? যার জীবনে সহায় হবে, শেষ তার লাইফ, একবারে বড় বাবা। দিস ইজ দ্য সিনারিও অফ ব্রেস্ট ক্যান্সার। রেডিয়েশন হয়ে গেছে বাঁদিকের চিত্রে, ডান দিকের একটা অপারেশন হয়ে গেছে, তারপর ইনি আর অপারেশন করার টাইম পাইনি বাঁদিকে। জাস্ট ইমাজিন, একবার নিজে ভেবে দেখুন কি কষ্ট, কি যন্ত্রণা নিয়ে মারা যেতে হবে। এই জন্যই কি আমরা পৃথিবীতে এসেছিলাম, এত কষ্ট আর এত যন্ত্রণা নিয়ে মারা যাব বলে? নিশ্চয়ই না। তাহলে ঠিক সময় মতো ডক্টরের কাছে যাওয়া দরকার, তাই তো? আফটার রেডিয়েশন এসব শেষ চিত্র। অপারেশন হয়ে গেছে, কেমো হয়ে গেছে, রে হয়ে গেছে, তারপরেও নিস্তার নেই। আপনি যে ভাবছেন এই তো অপারেশনটা হয়ে যাবে, তারপর কেমো দিয়ে দিবে, তারপর রে দিয়ে দিবে, তারপর হয়ে গেল সুস্থ। গল্পটা এত সোজা না তো। এই গল্পের মাঝখানে অনেক বড় বড় ক্লাইম্যাক্স আছে। তাই আপনাদের বারবার বলছি, প্রিভেনশন বেটার দ্যান ট্রিটমেন্ট। ভাবুন তো একবার কি কষ্টে বেঁচে আছে এই মহিলা। উনি প্রতিটা মুহূর্ত এখন ভগবানকে ডাকছে যে ভগবান তুলে না, এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। রিয়েলি তাই। আজকে অবধি এক হাজব্যান্ড চেম্বারে আসে তার মিসেসের জন্য, ব্রেস্ট ক্যান্সার। তার হাজব্যান্ড বসে বসে ওখানে জাস্ট টপ টপ করে জল পড়ছে চোখ দিয়ে, তাকানো যাচ্ছে না। বলছে কোনো উপায় নেই স্যার, মানে আমরা একদম শিক্ষিত ভদ্রলোক,
বলছে হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন হবে, রে দেওয়া বা কেমো দেওয়া, একটা তো কিছু সাজেস্ট হবে, তারপর কি হবে স্যার? তারপরের দৃশ্য তো চোখে দেখতে পারবো না। এখন তো তবুও পেনকিলার দিয়ে হাসছে পেশেন্ট, এরপর তো হাসিটাও চলে যাবে স্যার পেনকিলারে। তাকে কি উত্তর দেবেন আপনি? মানে সে তো নিজে ডায়াগনোসিস করেছে অলরেডি ব্যাপারটা, এবং তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। তার নিজের বড় বোনের মানে তার দিদির যে ভদ্রলোক এসেছিল, ওনারও ব্রেস্ট ক্যান্সার ছিল, তাকে অপারেশন করা হয়েছে, কেমো দেওয়া হয়েছে, রে দেওয়া হয়েছে, বাঁচেনি। এবার তার মিসেসের বলছে এই দৃশ্য আমার একবার দেখা স্যার। আমাকে নতুন করে আর মোটিভেট করার কিছু নেই, এখানে আসুন হয়ে যাবে, ওখানে আসুন হয়ে যাবে। তাই যে কটা দিন ভালো থাকে যেন সুস্থ থাকে, হাসি থাকে মুখে, এরকম কিছু মেডিসিন দিন স্যার। মানে আমি এরকম পেশেন্ট দেখিনি। আমি নিজে মোটিভেট হয়ে গেলাম তার কথায়, যে একদম তাকে তো কিছু বলতে হলো না, আমাকে তাকে বলতে হলো না যে আমি আপনার মিসেসকে কোনোদিন কিওর করতে পারবো না, বিকজ হু ইজ টোল্ড টু এভরিবডি ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস ম্যানেজেবল। বোঝাতে পারছি? তাহলে এই জায়গাটা কত সাংঘাতিক হতে পারে। ওই মানুষটার, ভদ্রলোকের যন্ত্রণাটা ভাবুন। পেশেন্টের যত না যন্ত্রণা হচ্ছে, এই মানুষটা, ভদ্রলোক, ওনার হাজবেন্ড, তার থেকে বেশি যন্ত্রণায় ভুগছে প্রতিটা মুহূর্ত। যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে মিসেসের। বলছে অপেক্ষায় আছে, কিন্তু তবুও মুখে হাসি থাকলে হার্ট অ্যাটাক হবে না, ড্যাম শিওর। রিয়েলি তাই। যে হাসতে পারে মন খুলে, তার কোনোদিন হার্টের প্রবলেম হবে না। আর পৃথিবীর কোনো পেশেন্ট ক্যান্সারে মারা যায়নি, সব ক্যান্সার পেশেন্ট হার্ট ফেল হয়েই মারা গেছে তীব্র যন্ত্রণায়। ফলো করুন 99%। সো এই মহিলার কেমো দেওয়া হয়ে গেছে। হোয়াট দ্য নেক্সট? নেক্সট is the side effect. This is the side effect of chemotherapy. হাত, শরীর জায়গায় জায়গায় ব্লাড ক্লট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য অরিজিনাল সিনারিও। গ্রামে গঞ্জের মহিলাদের, ওই দেখুন প্রথম বেডে ভালো করে তাকিয়ে দেখুন, ছোট্ট বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এসেছে, যে এখনো দুধের শিশু, একটা ব্রেস্ট থেকে দুধ পান করে, আরেকটা ব্রেস্টে ক্যান্সার তার। ভাবতে পাচ্ছেন যন্ত্রণাটা কোথায়? এদের সঙ্গে প্রতারণা করা যায়, তবুও তো হয়ে যায় কোনো কোনো নার্সিংহোম, হসপিটালে বা ডক্টরের দ্বারা। হচ্ছেও তো প্রতিনিয়ত। আমরা জানিই না যে ইন ইন্ডিয়ায় প্রতিদিনে এই ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছে 20,000। সব হসপিটালে ভর্তি আছে। সারা ভারতবর্ষের খবর গুগলস দিচ্ছে। কেউ নিস্তার পাবে না, শহর হোক বা গ্রাম হোক, যতক্ষণ না নিজেরা আমরা ওয়াকিবহাল হব। সো নিড টু কনসিয়াসনেস অফ ইয়োর সেলফ। এটাই মাথায় রাখুন। বিন্দুমাত্র যন্ত্রণা, কোনো শক্ত অনুভব দেখলে ইমিডিয়েট ডক্টরের কাছে দেখা করুন। আপনার বাড়ির কাছে অনেক ডক্টর আছে। নাহলে এই মহিলাদের সংখ্যায় নাম লেখাতে হবে, আপনারও একদিন নাম এসে যাবে এর মধ্যে। তাহলে এর পরেও কেন কনফিউশন বলুন তো আমাকে? ওয়াই নট আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি? কেন নয়? এই বিদ্যাটা কোথায় পিছিয়ে আছে? তারা কি ট্রিটমেন্ট করছে না? কর্ণাটক এন্ড কেরালা, তাদের ফলো করুন। আমি কর্ণাটক ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু আমার নিজের চোখে দেখা, ওখানে প্রতি 10 কিলোমিটার অন্তর একটা করে মেডিকেল কলেজ, আয়ুর্বেদ মেডিকেল কলেজ। আপনাদের এই কলকাতার মতো এখানে ওই ঘাস বাঁশ গাছ গজিয়ে ওঠার মতো
নার্সিং হোম নয়। একজন ডক্টরের উপর ডিপেন্ড করে গোটা নার্সিং হোম। সেখানে 20টা রোগী হলে কে কাকে দেখবে? আরামেদের উপর ডিপেন্ড করে নার্সিং হোম চলে এখানে। তাহলে কি করে রাইট ট্রিটমেন্ট হবে? কারণ একটা ডক্টর 4-5টা করে নার্সিং হোমের সঙ্গে অ্যাটাচমেন্ট এখানে। সেও বলছে বাবার পয়সা তুলতে হবে, সে 5টা নার্সিং হোমে অ্যাটাচমেন্ট। এদিকে সব নার্সিং হোমের রুগী ছটপট করছে, ক জায়গায় গিয়ে অ্যাটেন্ডেন্স দেবে। এই ঘটনাই ঘটছে এখানে, যে জন্যই রুগীদের দেখানো। সরকারি হাসপাতালে যান, ওখানে আর কোথাও যাচ্ছে না তারা। এখন টেকনোলজি অনেক হাই হয়েছে, তাহলে সবকিছুর পরে যখন ভাবছি আমরা যে কিছু নয়, তাহলে আয়ুর্বেদ কেন নয়? যখন প্রথম অবস্থায় ধরা পড়ছে, ইউনানি কেন নয়? কেন নয়? কারোর কাছেই যখন প্রপার ট্রিটমেন্টটা নেই, সবাই মানুষটাকে ভালো রাখার চেষ্টা করছে, তাহলে আয়ুর্বেদও তো পারে। ক্যান্সার অসুখটা মানুষকে যতটা না মেরে ফেলে, ক্যান্সারের আতঙ্ক মানুষকে আরো বেশি মেরে ফেলে। এই আতঙ্ক থেকে বেরোতে হবে, না হলে হবে না। আমি জানি আপনি অনেক প্রোটেকশন নেন, প্রচুর প্রোটেকশন নেন, নিচ্ছেনও। যেমন ওয়াচ ইট, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারি খাটান। দিস ইজ নাম্বার 1 প্রোটেকশন, নিচ্ছেন, ভেরি গুড। আপনি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেন। শীতের হাত থেকে বাঁচার জন্য সোয়েটার ব্যবহার করেন। বাড়িতে থেকে যদি সবাই কোথাও বেড়াতে যান বা বিয়েবাড়ি যান, তাহলে চুরি ডাকাতির ভয় থেকে আপনি তালা চাবি ব্যবহার করেন, তাই তো? রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি মাথায় হেলমেট পরেন। ভেরি ওয়েল, ওয়েল ডান। কিন্তু হোয়াট ফর দ্য ক্যান্সার? গিভ মি অ্যান্সার। উত্তরটা আমাকে দিন। ক্যান্সারের জন্য কি করেছি আমরা? কিচ্ছু করতে পারিনি টিল নাও। আমি তো বারবার বলছি, চন্দ্রযান 3 রকেট চাঁদে পৌঁছে গেলেও ক্যান্সারের জন্য এখন ওষুধ বেরোয়নি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানুষকে বাঁচিয়ে রাখার ক্ষমতা নিয়ে আমরা চাঁদে রকেট পাঠিয়ে কি করব? চাঁদে কি ক্যান্সারের ওষুধ আছে? তাহলে আমরা টিকিট কাটতাম, নেই তো। তাহলে সবার থেকে আগে দরকার ছিল ক্যান্সারের ওষুধটা আরো রিসার্চের, ইউনিভার্সিটির স্টুডেন্টসদের আরো অ্যালার্ট করতে, যারা রিসার্চে আছে, যে স্টুডেন্টসরা, যে সায়েন্টিস্টরা, ডক্টররা। কেন হচ্ছে না? ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস আ ম্যানেজেবল ডিজিজ। আমি আমার উক্তি অব্দি দিয়ে দিয়েছি, ক্যান্সার আমি সারাতে পারি না, একদম খোলামেলা ভাবে বলছি। কিন্তু ক্যান্সার রোগীকে ভালো রাখতে পারি। আর যদি সুস্থ হয়ে যান, তাহলে ভগবানকে ধন্যবাদ দিন, ডক্টরকে নয়। আপনার কপালে ছিল, ভালো হয়ে গেছেন। আমরা শুধু ম্যানেজ করেছি আপনাকে, এর থেকে বেশি কিছু করার নেই। কোনো ডক্টরের কিছু করার নেই, যে যতই FRCS পেছনে লাগিয়ে দিক নামের পেছনে, তাই তো? এমন অনেক FRCS অনকোলজিস্ট আমাদের কলকাতাতেও আছে। রেজাল্ট কোথায়? নেই। তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, একই গতানুগতিক, একই রুটিন। তো আবার একবার নক করা, ওয়াই শুড নট গো ফর আয়ুর্বেদ অর ইউনানি? কেন নয় আয়ুর্বেদ? কোথায় পিছিয়ে আছে? তাই তো? তাহলে লাখ লাখ টাকা খরচা হলো। এত খরচ করে রুগীকে কি বাঁচাতে পারলাম? অপারেশন, কেমোথেরাপি, রেডিয়েশন সব মিলে 5 লাখ হয়ে গেছে মিনিমাম বললাম, তারপরে তো বাঁচাতে পারলাম না। ট্রাইং আয়ুর্বেদ। ওকে, সো যোগাযোগের জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম। কিসের যোগাযোগ? আপনাদের জন্য একটি গুড নিউজ আছে, ঠিক আছে? একটু ফিরে আসি এবার। আচ্ছা, প্রতিদিনই তো একটু করে কথা বলতে হয়, আমি জানি, এবং
কথাটা এই জন্যই বলতে হয় যে মানুষের সঙ্গে কানেক্ট হওয়া। আমার এই লাইভে আসার পিছনে না অন্য কোনো উদ্দেশ্য নেই, কোনো পাগল নেই ফালতু বকতে আসবে আপনাদের জন্য প্রতিদিন, তাই না? কিন্তু আসি কেন? একটাই কারণ, যে আপনাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হয়। এর মধ্যেও প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ মন দিয়ে এই অনুষ্ঠানগুলো একদম গিলে খায়, মাথার মধ্যে নিতে থাকে। সবাই এক নয় কিন্তু, যে শুধু টাকা পয়সা এলে ওড়াবো না, নিজের শরীরের জন্য। এটা তো মন্দির একটা, নিজের শরীরটাকে ভালো রাখার জন্য অনেকে টাকা পয়সা খরচা করে। আমি এরকম অনেক রুগী দেখেছি, তাকে বলতে হয় না, সে বছরে পুরো রুটিন টেস্ট করে নিয়ে সে ডাক্তারবাবু একটু দেখে দিন তো কোনো জায়গায় খারাপ আছে কিনা। ইটস গুড। তাহলে এরকম স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে, তবেই একটা সুস্থ বাংলা গড়া যেতে পারে। যেখানে বাংলা সুস্থ নয় সেখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই বাংলার মানুষদের জন্য বেশ কিছু রিকোয়েস্ট এসেছিল এবং ডাইরেক্ট চেম্বারেও চলে যায়। জানি না তারা কি ভাবে আমাকে। হঠাৎ চেম্বারে গিয়ে বলছে, ডাক্তার কোনো একটা কাজ টাজ হবে না এখানে? কেন, আমার এখানে ফ্যাক্টরি, আপনার কাজ দিয়ে দেবো। এটা মেডিকেল সাবজেক্ট, আপনার তো সায়েন্স থাকা দরকার, পুরো ইউনিট না এখানে তো দরকার আছে, নাহলে বুঝবেন কিভাবে, তাই না? তো এরকম প্রচুর মানুষ আছে যাদের কাজের দরকার, তা আমারও তো একটা সামাজিক দায়িত্ব পড়ে তাদের জন্য। ফোন নাম্বারটা নোট করে রাখুন। এই ব্যাপারে কোনো কোয়ারিজ থাকলে, যেরকম আপনার কাজের ব্যাপারে কথা বলার জন্য ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, শিশিরকুঞ্জে যোগাযোগ করবেন দুপুর 2টোর পরে। ঠিক, প্রচুর শিক্ষিত ছেলে মেয়েরা আছে, কোনো কাজ খুঁজছে, অথবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, রোজগার বাড়াতে চাইছে, বা এমন অনেক কর্পোরেটের ছেলেমেয়েরা আছে যাদের স্বপ্ন পূরণ করতে হয় বা চাইছে, কিন্তু মনের মতো একটা জব পাচ্ছেন না। যদি স্মার্ট ওয়ার্ক, কারণ 2025-এ আপনাদের কিছু একটা দিয়ে যাব বলেছিলাম, অলরেডি আমার প্রসেসিং চলছিল এতদিন, স্টার্টিং ফ্রম দিস মান্থ, এই মাসের লাস্ট উইক থেকে অলরেডি শুরু। কারণ এই কোম্পানির সঙ্গে পুরো একদম কোম্পানির সঙ্গে ডাইরেক্ট টাই আপ করেছি, যেখানে প্রচুর কাজের সংস্থান করে দেওয়া যেতে পারে। যারা এই মেডিকেল ইন্ডাস্ট্রি দিয়ে অ্যাটাচমেন্ট হতে চাইছেন না, সেখানে কমার্স হলেও চলবে, আর্টস হলেও চলবে। কেন? মেডিসিন ডিপার্টমেন্টে আপনাদের দেয়া হবে, ঠিক, আপনাদের ট্রেনিং পিরিয়ড চলবে, খারাপ নয়। আমি এতদিন ধরে তাদের সঙ্গে ওঠা বসা, মিটিং ইত্যাদি করে এসেছি। তো আপনাদের জন্যই এটাই গুড নিউজ। ইটস এ ডেল্টাস ফার্মা। হয়তো অনেকে নাম শুনেছেন বা এখনো শোনেননি, না, যারা যারা শুনেছেন হয়তো কোনো নেটওয়ার্ক হিসেবে কাজ চলছিল না, ইটস এ ট্র্যাডিশনাল। এখানে আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে প্রচুর প্রোডাক্ট এবং প্রচুর ডক্টরও রিক্রুটমেন্ট চলছে, শুধু সাধারণ ছেলে মেয়েদের জন্য নয়। ডেল্টাস আরোগ্রম ডক্টরস চেম্বার, প্রতি রেল স্টেশনের নিকটবর্তী একটি করে আমাদের ডক্টরস চেম্বার হচ্ছে। বর্তমানে পশ্চিমবাংলায় 350 মেডিসিন কাউন্টার এবং ডক্টরস চেম্বার হবে। ছোটখাটো না, বেশ বড়। মিনিমাম একটি সেন্টারে অন্তত 50 জন ছেলে মেয়ে কাজ করতে পারবে, মিনিমাম বললাম। ঠিক, যে যার নিজের এলাকাতেই করতে পারবেন, কারণ আমাদের টার্গেট সুস্থ বাংলা, সোনার বাংলা। কারণ মানুষকে সুস্থতা না দিতে পারলে কোনোভাবেই সুস্থ বাংলা গড়া সম্ভব নয়। এবং এই গ্রামে গঞ্জেও পৌঁছে যাওয়া হচ্ছে এই একটাই কারণে, মানুষের কাছে পৌঁছাতে হবে তাদের ওয়াকিবহাল করার জন্য। কারণ আপনারা আজকে যারা টিভির পর্দায় দেখছেন, দেখবেন আমাদের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ আপনার বাড়ি কোনো দিন চলে গেছে আপনাদের খোঁজ খবর নিতে, সার্ভে করতে। ঠিক, তো এইভাবেই অগ্রসর বাড়ানো যেতে পারে। আয়ুর্বেদ বসে নেই, সবই কিন্তু আয়ুর্বেদে। আমি কিন্তু অ্যালোপ্যাথি নিয়ে ভাবার টাইম নেই, ভাবছি না, বেঁচে থাকাকালীন ভাববো না। ঠিক,
তো আয়ুর্বেদ ইটস এ বিগ প্রজেক্ট, প্রচুর ছেলে মেয়ের দরকার আছে। তাদের এরিয়া ওয়াইজ বায়োডেটা জমা দিন, একদম ট্র্যাডিশনাল সিস্টেমে কাজ করবেন, ঠিক মানুষের কাছ অবধি পৌঁছে যান, তাকে জিজ্ঞাসা করুন তার কোনো অসুবিধা আছে, সোজা আমাদের ডেল্টাস চেম্বারে একদম নিয়ে আসুন। একদম ন্যূনতম ফিস দিয়ে কলকাতা থেকে যে ডক্টররা যাবে, রোজ সম্ভব নয়, সপ্তাহে 3 দিন করে ডিউটি দেবে, যথেষ্ট, ঠিক। কারণ এখনও অত ডক্টর পেয়ে উঠিনি আমরা, বাইরে থেকেও বেশ কিছু হায়ার করতে হয়েছে, ডক্টর বাইরের স্টেট থেকে আসছে। তো সুতরাং আপনাদের জন্য জানানো থাকলো, নিচে ফোন নাম্বার তো দিয়ে দিলাম, বা আমাদের যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে জায়গায় পৌঁছে যাবেন। ওকে, সো ডেল্টাস আরোগ্রম ডক্টরস চেম্বার, একদম নতুন প্রজেক্ট, ডাইরেক্টলি একদম প্রজেক্ট থেকে হচ্ছে। ইটস এ বিগ প্রজেক্ট রিয়েলি, কারণ এখন বর্তমানে আমরা 350 চেম্বারস ওপেন করছি। ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে শুরু হচ্ছে, মার্চে অলরেডি স্টার্ট হয়ে যাবে একদম 350 চেম্বার। এরপরেও অনেকে ফোন করে রিকোয়েস্ট করেন, স্যার যদি আমাদের মুর্শিদাবাদে বহরমপুরে একটা হতো চেম্বার, কেউ রিকোয়েস্ট করেছেন কৃষ্ণনগরে যদি একটা চেম্বার হতো, নদিয়ায় একটা হতো, কেউ রিকোয়েস্ট করেছেন সুন্দরবনের দিকে গোসাবা, বাসন্তী ইত্যাদি। তো সুতরাং তারাও যোগাযোগ করুন আপনাদের এলাকায় কোন জায়গাটা বেটার হবে। সব জায়গায় তো রেল স্টেশন পৌঁছায়নি, তো বাস স্ট্যান্ড আছে, কিন্তু সেই গ্রামে ভালো একটা সেন্টার একদম দরকার, যারা নিজেরা দায়িত্ব নিয়ে রোগীদের ট্রিটমেন্ট করাবে, ঠিক। তো সেই জন্যেই আপনাদের জানিয়ে রাখা থাকলো, কারণ এত বড় একটা প্রজেক্ট যখন শুরু করতে চলেছি, তো আপনাদের জানানো দরকার, আপনাদের নিয়েই তো আমার দুনিয়া, ঠিক। ওকে, তো আসা যাক এবার একটু টক শোতে। ইয়েস, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। ছানি, আইসোটাইন ড্রপটাকে ইউজ করুন, আইসোটাইন, ইয়েস। আপনি গুগলে গিয়ে টাইপ করুন, আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন, কোথাও অর্ডার দিতে হবে না, ওখানেই খালি ক্লিক করে আপনার ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে দেবেন। গুগলে নামটা লিখুন আইসোটাইন ড্রপ, এবং পুরো ড্রপটা হোয়াট অ্যাবাউট দিয়ে দেবে যে কিসের জন্য ব্যবহার হয়। আমি বলছি বলেই যে আপনি লাগাবেন তা নয়, এটা অল ইন্ডিয়া বেসিস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ভালো করে জেনে বুঝে নিয়ে তারপর অর্ডার দিয়ে দেবেন যে হ্যাঁ এটা ছানির জন্য অ্যাকচুয়াল কাজ করছে কি না। ওকে, নেক্সট। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। কেন? একটু দেখাবো বলো। দেখাতে হলে আর কথা বলে কি হবে, চেম্বারে আসতে হবে। তো দেখাবেন বলে আবার কথা বলতে হয় না, চেম্বারে ডাইরেক্ট নিচের নাম্বারে কল করে নেবেন। ওকে, না আমি একটু সেই ইউটাসে অপারেশন হয়েছিল, ওইটা কোনো ওষুধ দিতে পারবেন? ইউটাস অপারেশন কি ফোনে দিয়ে দেবো? ইউটাসে না ইনফেকশন ছিল, ওইটা অপারেশন হয়েছিল। হ্যাঁ, তা ইউটেরাসের অপারেশন হয়েছিল, তার আল্ট্রাসোনোগ্রাফি গুলো নিয়ে চেম্বারে আসতে হবে মা। কেমন? হোয়াটসঅ্যাপে ওষুধ, কোথায় চেম্বারে যাব? ওই যে নিচে ফোন করুন তার জন্য। এতক্ষণ ধরে বলে দিয়ে চেম্বারের ঠিকানা রুট ম্যাপ দেওয়ার পরে আবার যদি বলতে হয় কোথায় যাবেন, তাহলে তো হয়ে গেল, ঠিক। তাহলে আজকের লাস্ট প্রেজেন্টেশন দিয়ে শেষ করা যাক, কারণ সময়সীমা একদম নেই। কতক্ষণ বলছে? ওকে, আমরা ওইটুকুতেই যাই, কোনো অসুবিধা নেই, চলবে। চলুন ফিরে আসি তাহলে। আজকের পর্ব কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে দুটো রিলেটিভকে রেকমেন্ডস করবেন। গুড নাইট।